আমি আজকে যার ইন্টারভিউ নিচ্ছি, আপনারা এতদিনে অনেকেই তার নামটা জেনেছেন। তার নাম শুভঙ্কর দাস, ডিরেক্টর। ঠিক আছে? আর ও আমার চ্যানেলটা এডিটিংয়ের কাজটা করে সুন্দরভাবে, একদম মসৃণভাবে। সেই থেকে ওর সঙ্গে আমার পরিচয়। তার প্রথম পরিচয়, সে সিনেমার ডিরেক্টর। তার প্রথম ছবি পাণ্ডুলিপি, দ্বিতীয় ছবি চলছে। নাম অপ্রকাশিত থাক, নাকি নাম বলবে? ঠিক আছে, হ্যাঁ জানি সব। পানিমোড়া অনেকেই জানেন। তো হলে আসলে দেখা হবে, সে পরের কথা। আমি আজকে শুভঙ্করকে যে জন্য ইন্টারভিউটা নিচ্ছি সেটা হলো জিজ্ঞাসা করব কিছু কোশ্চেন। তো আমার প্রথম কোশ্চেন যাচ্ছে তার দিকে, সেটা হলো শুভঙ্কর বলো যে তুমি তো অ্যাকচুয়ালি সিনেমার লাইনের বা নাটকও, তোমার নখদর্পণে, কিন্তু কবিতা তোমার কেমন লাগে? কবিতা কেমন লাগে বলতে যেটা বলবো সেটা হচ্ছে কবিতা তো ভীষণ ভালো লাগে, মানে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে, কারণ আমিও একদম জন্মগতই ছোটোবেলা থেকেই সাহিত্যের সঙ্গে যুক্ত। তো সেই অর্থে কবিতা লেখা, কবিতা বলা, পড়া, যে সমস্ত আমরা মানে রাইটারদের সমস্ত গল্প, মানে কবিতা গল্প পড়ি, সেগুলো তো অবশ্যই আমাদের শিক্ষা এবং কালচারাল দিক। এবং এই যে যে কথাটা বললেন যে কবিতা কেমন লাগে, তো এবং আমি এই সিনেমার সঙ্গে ফিল্ম যেহেতু ডিরেকশন করছি, তো সেই অর্থে বলবো যে সবটা সবার সঙ্গে কিন্তু পরিপূরক। ঠিক আছে? তো সেই অর্থে কবিতা ভীষণ দরকার। ভালো লাগলো প্রশ্নটা। কবিতা দরকার, বিভিন্ন কারণেই কবিতা দরকার। আমি যদি বলতে চাই, অনেকটা বলা হবে, বলবো না, কারণ আজকে ইন্টারভিউটা নিচ্ছি শুভঙ্করের, বেশিরভাগটা ওই বলবে। আর কবিতা যেহেতু ছন্দ থাকে, সেহেতু বলবো কবিতা চর্চাটা করলে জীবনে ছন্দ আসুক, বা সে যে কাজটা করছে সিনেমা নাটক, সেখানেও একটা ছন্দবদ্ধভাবে চলা থাকুক, গতিশীলতা থাকুক, এটাই চাইব। সমর্থন করো কি? একদমই তাই। এটা সমর্থন করা বলতে কবিতা এমন একটা, মানে ছন্দ বেশিকে আমরা যে কবিতা পড়ি, আজকে গান, কবিতা, হ্যাঁ, গল্প, প্রত্যেকটা জিনিসই তাই। যে যদি কেউ বলে আমি কবিতা শুনতে ভালোবাসি না, মানে কবিতা ভালো লাগে না, এখন মানে এই প্রেজেন্ট আমরা যে সমস্ত দেখছি, তো আগে যেমন আমার ছোট বয়সটাকেও আমি দেখেছি যে আমরা একটা ম্যাগাজিন বা কোনো সাহিত্যিকের কোনো বই যদি আমরা পাই, তাহলে সেটা সবথেকে বড় আমাদের কাছে মানে বড় গিফট। আজকে কিন্তু কাউকে যদি বই উপহার দেওয়া হয়, মানে সেভাবে এটা একটা বাড়ির জঞ্জাল। ঠিক আছে? তো বইটাকে কিন্তু এখন কেউ লাইক করে না। আগে আমরা বইটাকে স্বপ্ন ভাবতাম। ঘুমাতে গেলেও একটা বই যদি বুকের ওপর থাকতো, মানে পড়তে পড়তে ঘুমিয়ে পড়া, বা নতুন বইয়ের যে গন্ধ, তো সেটার প্রতি মানুষের একটা অন্যরকম নেশা ছিল। এখন বই থেকে একেবারে ছিটকে বেরিয়ে গেছে। কেন? আমাদের হাতে যে একটা যন্ত্র চলে এসছে, তো যেটার মধ্যে আমরা গোটা ওয়ার্ল্ডটাকে আর কি সব কিছু আমরা পেয়ে যাচ্ছি তার মধ্যে। তো তার যে নেশা, সেই নেশার মধ্যে যে ডুবে গেছে মানুষ, যার জন্য এখন বই, কবিতা যে বিষয়টা নিয়ে আপনি বলছেন, তো কবিতাটাকে অনেক দূরে রেখে দিয়েছে মানুষ। কিন্তু আমি এটাই বলবো যে ভীষণ বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের একটা জায়গায়, হ্যাঁ, যে আমরা যদি কবিতা পাঠ না করি, কবিতা যদি না শুনি, তাহলে কিন্তু আমাদের জীবনের কিন্তু এই যে আসল পথ চলা, যেটাকে আমরা বলছি জীবনে বড় হয়ে ওঠা, সেই জায়গাটাই থেমে যাবে। কারণ আমরা যে কথা বলছি, এই কথা বলার মধ্যেও তো প্রত্যেকটা কথাই যে আমি কথা বলছি, তো কথা বলা মানে আমরা প্রত্যেকটা শব্দকে একত্রিত করে আমরা একটা বাক্য গঠন করছি। তো এই যে ছন্দ বেশি কথা বলা, তো সেই ছন্দে বাধ্যে হলেই কিন্তু আমাদের কবিতা পড়তে হবে, মানে প্রচুর পরিমাণে কবিতা পড়তে হবে। একদম ঠিক কথা বলেছো। আর একটা হচ্ছে, আমি এই সিনেমার যে সমস্ত কালচারাল বিষয়, আমরা জানি যে আমাদের একটা ভয়েস কিন্তু আমাদের একটা পরিচিতির মাধ্যম।
তো ভয়েসটাকে ঠিকঠাক রাখার জন্য, কথা সুন্দর করে বলার জন্য কবিতা কিন্তু আমার মনে হয় মানে ভীষণভাবে মানে আমাদের জীবনে একটা দাগ কাটে, এবং কবিতা না পড়লে আমার মনে হয় এই জায়গাগুলো সঠিক করা যায় না। একেবারে তাই। আচ্ছা, কথার পৃষ্ঠে কথা আসে, শুভঙ্কর তার বক্তব্য বলল। এই সূত্র ধরেই বলি, একটা কথাও বলল বই বা কবিতা থেকে আমরা ছিটকে এসেছি, তাহলে তার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যাবে, সে সেটাকে ইলাস্ট্রেট করবে, আমাদের বুঝিয়ে দেবে। তাহলে বলো শুভঙ্কর, এই যে প্রতি বছর কলকাতা বইমেলা বা বিভিন্ন প্রান্তে বইমেলা হয়, সেই বইমেলাগুলোতে কিন্তু ভিড় হয়, সেই ভিড়গুলো, হ্যাঁ দ্বিমত আছে, সেইটা সম্পর্কে বলো। সবাই কি বই কিনতে আসেন? বা নিশ্চয় আসেন, কিন্তু সেই প্রসঙ্গে তোমার মতামতটা। আমি কিছুটা জানি, বলছি না, যেহেতু শুভঙ্করের ইন্টারভিউটা নিয়েছে, ওর মতামতটাকে আমি মর্যাদা দেব বা ওকে প্রায়োরিটি দেব, ও বলুক ওর মতামত। বইমেলাটা, ওই যে বুক ফেয়ার, এটাও আজকে কিন্তু মানে কি বলবো, এটা আমরা বুক ফেয়ারটা যেখানে হচ্ছে আর কি, যে সমস্ত জায়গায়, কলকাতার অধিকাংশ বহু জায়গায় এবং প্রত্যন্ত গ্রামেও বহু জায়গায় বুক ফেয়ার হচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি, কারণ আমি যেহেতু এই সমস্ত মানে জগৎ যেটাকে আমরা বলি, লেখালেখি, হ্যাঁ, সম্পাদকীয়, রাইটার, যেটাই বলুন না কেন, সবটার সঙ্গে যুক্ত, এবং বই প্রকাশনা করা, সেটাও আমি করেছি। বেশ কিছু বই আমার নিউ স্টার থেকে প্রকাশিত হয়েছে। তো সেই অর্থে বলবো যে বইমেলায় আমরা বেশ কিছু বইমেলায় আমরা ঘুরেছি। তো সেই জায়গায় দেখেছি যেটা, কলকাতা বুক ফেয়ার নিয়েই যদি বলি, সেখানে এত বইয়ের স্টল, প্রচুর বইয়ের স্টল, এবং বেশ ভিড়ও হয়, হ্যাঁ, প্রচুর ছেলেমেয়েরা আসছে, বা যে বইপ্রেমী মানুষ আসছেন, সাহিত্যিকরা আসছেন। কিন্তু যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি ভাটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, মানে জোয়ারের মতো একটা ভিড় দেখতে পাচ্ছি। কিন্তু যেটার জন্য আমাদের এই বুক ফেয়ার, ঠিক আছে, তো সেখানে মানে যার জন্য অনুষ্ঠান, তাকে বাদ দিয়ে বাকি সব কিছু হচ্ছে। এখন বুক ফেয়ারে কিন্তু বেশ কিছু ওই খাবারের স্টল না হলে ভিড় হয় না, হ্যাঁ, বেশ কিছু মানে ওই মেলা জাতীয় জিনিস, ভ্যালেন্টাইন তো মারাত্মকভাবে, কারণ এখন সেলফি ব্যাপারটা হয়ে গেছে। যে বইয়ের দোকানটা যত সুন্দর করে সাজানো হয়, সেখানে ওই বই নিচ্ছে কিন্তু দূর থেকে চারজন ছবি তুলছে, বা হ্যাঁ, এই ব্যাপারটা থাকে। আলটিমেটলি এখন সবটাই হয়ে গেছে ওই মোবাইলের যন্ত্রটা, যার কি, যেটা যে আমাদের প্রচুর পরিমাণে ছবির নেশা হয়েছে। তো ছবি তুলছে বেশি ভালো, সেটা আমরা সমর্থন করি, মানে সমর্থন করছি এই অর্থে, কারণ আমরা এই ছবির জগতের সাথেই যুক্ত। কিন্তু এই যে পড়াশোনা, বুক ফেয়ার মানে তো আমরা ওখান থেকে বই কালেক্ট করব, নানা রকম বই পড়বো, শিখবো, জানবো, বা কাউকে বই, মেলা মানে মেলা বই। কিন্তু এখানে যেটা হয়ে যায় সেটা হচ্ছে মানে বই আমরা লাস্ট শেষ পজিশনে যেটা দেখি, সবাই কিন্তু নানা রকম খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে, আনন্দ করে, একটা টাইম পাস করে কিন্তু বাড়ি চলে যায়, কোয়ালিটি টাইম পাস। আলটিমেটলি তাদের হাতে বই খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। কিছু হয়তো লিফলেট দেখতে পাওয়া যায়, কিছু বিজনেস পারপাস, অনেকে লিফলেট ওখানে হ্যান্ডবিল দিচ্ছে আর কি, গিফট করছে, তো সেইগুলো হয়তো কেউ নিয়ে যাচ্ছে, ছোট পত্রিকাগুলো ভালো। আর একটা বিষয় হচ্ছে, নতুন যে সমস্ত বই আসছে, সেখানে আমরা দেখি যে যদি সেই সমস্ত নতুন বই, নতুন রাইটারদের বই পাঠকরা কেনেন, তাহলে অবশ্যই আমাদের এই লেখালেখির জায়গাটা, যে নতুন রাইটাররা লিখছেন তাদেরও একটা জায়গা তৈরি হয়, এবং আমরা নতুন নতুন লেখা জানতে পারি, শিখতে পারি। কিন্তু সেটা আজকের দিনে কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা খুব খারাপ আমার মনে হয়, কারণ আমাদের এই শিক্ষণীয় বিষয়টা কিন্তু অনেকটাই ভাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো 100বারই ঠিক। পার্সেন্টেজ যদি আমরা দেখি, তাহলে বই যারা কিনছেন ক্রেতা, আর যারা ভিড় করেছেন, তাদের মধ্যে ক্রেতার সংখ্যা মনে হয় কমই। আমার এই বিষয়ে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে
এখন প্রত্যেকটা জায়গাতে এমনকি বুক ফেয়ারগুলোর মধ্যেও আমি অ্যাজ এ ডিরেক্টর বলে আমি বলছি না, আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি মানে যেখানে যেটা প্রয়োজন নেই সেটা আমার মনে হয় না থাকাটাই ভালো, কিন্তু শিল্পী বলে বা সেই জায়গাটা ভিড় বাড়ানোর জন্য, গ্যাদারিং করার জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহলেই আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কিছু ফিল্ম স্টার আর কি, সেলিব্রিটি যাদেরকে আমরা বলি, সেই রকম কিছু মানুষের সব জায়গায় আগমন আছে। তো সেটা অবশ্যই ভালো, একটা সুন্দর আরও রঙিন করে দেওয়া হয় বিষয়টাকে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বই কেউ তখন দেখে না, সেই বিষয়টাকে তাদের পেছনে দৌড়ায় কিন্তু পড়ে থাকে। হ্যাঁ, তো সেই বিষয়টা কিন্তু আমার মনে হয় না কোনো কাজের। এটা মনে হয় না যে সত্যি ওনাদের জন্য কিছু বই বিক্রি বেশি হয়েছে, এটাই হয় যে কিছু সেলফিও বেশি উঠেছে তাদের, মানে যারা আসে তাদের কিছু হয়তো নতুন ছবি বা প্রচার এটা তারা করতে পারে, কিন্তু আমার মনে হয় না তার জন্য বই বিক্রি ভালো হয়। সেটাই। তবুও বইমেলা আসুক প্রতি বছর, এটা চাইবো। ওটা তো মানে মিলন মেলা, অনেক কিছুর সাথে আমরা মিলিত হতে পারি, শুধু বই নয়, ড্রয়িং, আঁকা, পোর্ট্রেট আঁকা হয় সুন্দর সুন্দর, বা অনেক জায়গায় বাউল গান ইত্যাদি শোনা যায়, যেগুলো হারিয়ে যাচ্ছে, কম আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেগুলো আমরা চাক্ষুষ করতে পারি। অনেক কবিদের আনাগোনা, লেখকদের আনাগোনা, এইগুলো কিন্তু আমাদের মানে কি বলবো, এক্সট্রা পাওনা, খুবই ভালো লাগে। তবে লেখকরা তো থেমে থাকবেন না, কবিরাও নয়, সেটা আমাদের আশাপ্রদও নয়, চলতে থাকুক। তো আশাহত হওয়ার কিছু নেই। যে কয় সংখ্যক ক্রেতা বই কিনছেন সেটাই আমাদের সুখের ব্যাপার। তবে বইমেলা চলতে থাকুক, লেখক কবিরা আমাদের লেখা কবিতা ইত্যাদি যোগান দিন, আমরাও সেগুলোকে প্রাণ প্রতিষ্ঠা করব, নাটক করে, আবৃত্তি করে, পাঠের মাধ্যমে। এভাবেই চলতে থাকুক। শেষ না হয়েও যেন হয় না শেষ, শেষ হয়েও যেন হয় না শেষ, অশেষ থেকে যায় এগুলো, কি বলো? সত্যি তাই, কারণ সময়ের মধ্যে দিয়ে মানে আমাদের কাছে সত্যিই প্রত্যেকটা মুহূর্তই আমরা দেখতে পাই এখন যে সময় খুব কমে যাচ্ছে, সময়ের খুব অভাব। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাই। তো সেই অর্থে তবু থেমে তো কোনো কিছু থাকবে না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর প্রত্যেকটা এই যে কালচারাল বিষয়গুলো, এগুলো মনে হয় আমাদেরই সবার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যে এই জায়গাগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, মানে বুক ফেয়ার মানে বুক ফেয়ারটা তার মতোই যেন হয়, এবং আমরা গিয়ে যেন অবশ্যই সেখান থেকে বুক কালেক্ট করি। হ্যাঁ, তো অবশ্যই বুক কালেক্ট করাটা আমাদের ভালো, খারাপ তো নয়, কারণ সেখানে আমরা শিখতে পারবো। বা এই ছোটদের জন্য কবিতার বই গিফট করা, তারা নতুন নতুন কবিতা জানতে পারবে বা পড়ার একটা আগ্রহ বাড়বে। তো সেটা না, মানে এখন যেটা হয়ে যায়, এখন সত্যি কথা বলতে এটুকু বলতে পারি, আমাদের বাড়ির যে কালচারাল বিষয়গুলো সেগুলোও কিন্তু অনেকটা দায়ী এই ছেলে মেয়েদেরকে আমরা দোষ দিচ্ছি হয়তো, যে বাচ্চাটা দুষ্টুমি করছে, মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া ঘুমোতে চায় না, ভীষণ দুষ্টুমি করে, সবসময় গেম খেলে। আলটিমেটলি আমরা কি 4টে নতুন নতুন বই তার হাতে দিচ্ছি? যখন বাচ্চাটা একদম ছোট তখন থেকে তাকে হয়তো বাবা মা যারা কার্টুন দেখিয়ে তারাই অভ্যাসটা করাচ্ছে, যাতে ওই যখন কাজ করে সেই সময় কিছুক্ষণ যাতে ভুলে থাকে বাচ্চাটা, নিজেদের সুবিধা হয়। তাই সে রং পেন্সিল ভাঙুক না, দুটো পেজ নষ্ট করুক না, তাকে দিয়ে রাখুক, কিন্তু সেটা করবে না। বরং দেখা যায় যে যদি দুটো রং পেন্সিল ভাঙে বা একটা পেজ ছিঁড়ে ফেলে, তার জন্য সে মার খাচ্ছে বা তার সেই জায়গাটাকে তাকে ইনভলভ করানো হয় না। মোবাইলটা দিলে সে দিব্যি কার্টুন দেখছে, গেম খেলছে, বেশ ভালো থাকে। হ্যাঁ, গার্জেনরা বেশ কাজ করছে। হ্যাঁ, আমরা জীবনযাত্রাকে একটু সহজ করে নিয়েছি, বাচ্চাদের মোবাইলে দিয়ে আমরা নিজেরা কাজ করছি। আমার মনে হয় বাচ্চাদের তো সংশোধন করা দরকার, তার আগে আমাদের নিজেদেরও একটু সংশোধনের ব্যাপার আছে, একটু আত্মত্যাগের ব্যাপার আছে। যে কিছু বিষয় আছে যারা অনেকেই এই শুধু মোবাইলটা খারাপও বলবো না, অনেক জায়গায় দেখেছি যে
মোবাইলে বাচ্চাদের কিন্তু এই যে সমস্ত কার্টুন মানে এবং এই কবিতা, ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প বা কার্টুন মারফত বেশ বেশ কিছু গল্প কবিতা আসে, সেগুলো অনেক বাচ্চারা দেখতে ভালোবাসে। তো সেটা অবশ্যই বেটার, ভালো। হ্যাঁ, সেটা বেটার, কিন্তু তার পাশাপাশি বলতে চাই ছবির বই দেয়া হোক, ছবি দেখে দেখে সে বায়না করুক, এটা পড়িয়ে দাও, এটা শুনিয়ে দাও। আমার মনে হয় সেটাও তাদের মানে শিক্ষার দিক দিয়ে অনেক, শিক্ষা স্বাস্থ্যর দিক দিয়ে, মনের স্বাস্থ্যর দিক দিয়ে অনেকটাই সুস্বাস্থ্যের ব্যাপার। পড়ার দিকে, বইয়ের দিকে পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করা। দুঃখের বিষয় আছে, লাইব্রেরিগুলো আজকাল বন্ধ হয়ে যাচ্ছে, সে নিয়ে পরে কথা হবে, আজ অতটা লেন্দি করব না। তবে বলো শেষ কি বলতে চাও? শেষ বিষয় হচ্ছে আমি যেটা বলবো যে আমার দর্শক বন্ধুদের জন্য বলা, সেটা হচ্ছে কবিতা বেশি করে শুনুন। আর বিশেষ করে আমি আজকে যে জায়গায় আছি, কবিতামালা চ্যানেলে আজকে আসতে পেরে দিদির সঙ্গে বেশ কিছু কথোপকথন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানি না ভুলভ্রান্তি আমারও হতে পারে, কারণ আমরা সবাই, দিদি যেমন বললেন যে আমরা বলতে পারি খুব সহজভাবে, কিন্তু কাজটা করে ওঠা খুব কঠিন। কিন্তু আমরা প্রসেসটা, যেমন আমরা তো দেখে আসছি প্রত্যেকটা জিনিসকেই আমরা যেমন প্রথা অনুযায়ী কিছু জিনিস বলি যে এটা করতে হয়, এটা করতে নেই, হ্যাঁ, এই এই যে ব্যাপারগুলো, বা কিছু কিছু এরকম প্রবাদ লাইন আছে যে লাইনগুলো যুগ যুগ ধরে দেখার পর মানুষ তৈরি করেছে, হ্যাঁ। তো সেই রকমই, তো সেগুলোর অনেক গুণাগুণ আছে বলেই সেগুলো কিন্তু হয়েছে। তো সেরকম আমরা সেইগুলোকে মেনেই বা সেই কালচারাল দিকটাকে মেনেই চলছি বা বড় হয়েছি, একটা সিস্টেমে চলতে হয়। তো তাই আমরাও ওই সিস্টেমটাকেই মনে করি যে বেটার। কারণ পড়াশোনা ছাড়া আমরা জানি কখনোই কোনো কিছুই আলোকিতর দিকে পৌঁছাবে না। শুধু এই যে নানান কিছু চলছে আজকে, হ্যাঁ, তো সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আছে পড়াশোনা। তাই পড়াশোনাটা ভালো করে করতে হবে। আর আমি কবিতামালা চ্যানেলে যেটা প্রধানত বলবো সেটা হলো, দিদি ভীষণ ভালো কবিতা পাঠ করেন, আবৃত্তি করেন, শ্রুতি নাটক করেন, মানে বাচিক শিল্পী, ভীষণ গুণী। আমি অনেক কাজ দেখেছি ওনার, বা আমি ওনার কাজ করেওছি আর কি, করি কিছু কাজ করি, ক্যামেরা টেকিং পার্টগুলো বা এডিটিং পার্টগুলো, এগুলো কিছুটা যখন সময় পাই, যেটুকু পাই আমি দেখি বা করে দিই। তো সেই অর্থে বলবো যে কবিতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চাদের নানা রকম কবিতা দিদি অবশ্যই নিয়ে আসেন, এবং বড়দের সবার জন্যই আর কি। এটা তো একটা স্তরে কখনো সীমাবদ্ধ নেই। তো সেই অর্থে চ্যানেলটির পাশে থাকুন, দিদির পাশে থাকুন, সহযোগিতা করুন, যাতে আরও ভালো ভালো অনেক কবিতা প্রেজেন্ট করতে পারে। এটা মনে হয় মানে শুধু দর্শকদের থেকে না, আমার নিজের তরফ থেকেও, আমার স্পেশালি আমার নিজের ভীষণ ভালো লাগে যে দিদি ভীষণ সুন্দর, এবং প্রত্যেকটা কবিতা আমি ফলো করি। যে জায়গাটা হচ্ছে কবিতা রিলেটেড ড্রেস আপ, কথা, মানে যে ভয়েস টোন নিয়ে বললাম আমি, সেই ভয়েস টোন টিউনিংটা ঠিক রাখা, হ্যাঁ, স্কেল মেনটেনটা ঠিক রাখা, কিভাবে কি করতে হয়, কি বিষয়গুলো, সেটা দিদি ভীষণ ভালো কাজ করেন। এবার বাকিটা আপনাদের সাপোর্ট। আপনারা যদি সাপোর্ট করেন, দেখবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনেক কবিতা হয়তো আসবে। তো সেটা আমরা আশা করবো সবাই। কবি পরিচিতিটা দিয়ে দিই, সেটা বলো। হ্যাঁ, আর একটা বড় বিষয় হচ্ছে যে শুধু কবিতা না, কিন্তু কবিতার সঙ্গে কবিতার বিষয় এবং কবি পরিচিতি, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা হয় এবং প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, আমরা দুজনেই তাহলে আমিও বলবো যে শুভঙ্কর তার সিনেমার দিকটা আরও 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 এগিয়ে যাক। আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুভঙ্করই কনিষ্ঠতম ডিরেক্টর, মনে হয় তাই। হ্যাঁ হ্যাঁ, এখনও অবধি শুভঙ্করের চেয়ে ছোটো কাউকে আমি ডিরেক্টর দেখিনি। তো এগিয়ে যাক, আরও ভালো ভালো দিতে থাকবে তুমি। আমার মনে হয় দিদি বয়সটা এমন কোনো ফ্যাক্টর না এখানে। কাজটা যদি মানে ভীষণ আপনভাবে নেওয়া যায়, করা যায়। কারণ আমি মাধ্যমিক দেওয়ার পর থেকেই ডিরেকশান করছি, এবং বেশ কিছু গুণী আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেছি। স্পেশালি আমি আরেকটা পরিচয় দিয়ে রাখি, যেটা আমাদের পাণ্ডুলিপি ছবির, যেটা এত ভালো সাড়া ফেললো, হ্যাঁ, 100 দিন হলে চলেছে আজকে প্রেজেন্ট এই সময় দাঁড়িয়ে,
এবং যে ছবিটা আমাদের সবার প্রাণপ্রিয় হয়ে উঠেছে তার কারণ হচ্ছে ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ মিত্র স্যার। তো যেটা সেই মানে পরিবারেই আমি এখন প্রেজেন্ট। দিদি সেই বিষয়ে একটু কিছু বললে আমার মনে হয় বেশি ভালো লাগবে, কারণ এই যে একটা টিম ওয়ার্ক কাজ, তো সেই টিমে কিন্তু পাণ্ডুলিপির সঙ্গে দিদিও কিন্তু আমাদের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত বা যুক্ত। তো সেই বিষয়ে আমি চাইবো দিদি কিছু বলুন। হ্যাঁ, পাণ্ডুলিপির সাথে যুক্ত ঠিকই। আর মনোজ মিত্র যার কথা বললো, তিনি তো আমাদের মধ্যে এখন নেই, তিনি আমার সম্পর্কে দাদা হন। তো সেই হিসাবে শুভঙ্করও ভীষণভাবে আমাদের সাথে আছে। আর দাদার শেষ ছবি, একটা আবেগ তো সেখানে আছেই। তো ছবিটা ভীষণভাবে চলেছে সুন্দরভাবে, সেটা আমাদের পক্ষে নিশ্চয়ই গর্বের। আগামী ছবি ভালোভাবে চলুক। আর এ কথাই আমরা বলে শেষ করি যে দুজনের একই কথা, কবিতা, নাটক, গান সব কিছু চলতে থাকুক, দৌড়াতে থাকুক, শুধু এইটা একটু সাইডে থাকুক। এই যে মোবাইল, ওটাকেও কাজের জন্য ব্যবহার করতে হবে, ওটা কাজের ব্যবহারযোগ্য, কারণ এটা ছাড়াও আমরা চলতে পারবো না। কিন্তু পড়াটা পড়াই, বই থেকে পড়া আর ফোন থেকে পড়া দুটোর মধ্যে কিন্তু সদ্ব্যবহার করতে হবে। দেশলাইট আবিষ্কার হয়েছিল কিন্তু আগুন জ্বালানো, মানে উনুন জ্বালানোর জন্য, ঘরে আগুন দেওয়ার জন্য না, এটাও কাজের জন্য, নিজের ক্ষতি করার জন্য না। ঠিক আছে, যাই হোক, খুব ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন। সাপোর্ট করুন। থ্যাংক ইউ।